হ্যাঁ, ঠিক আছে মেহেদী ভাই, হচ্ছে আমাদের রেকর্ডিং অলরেডি স্টার্টেড। তো হুম, আপনাকে সবার সাথে ইন্ট্রোডিউস করে দিই। সেটা হচ্ছে যে মাহাদি ইব্রাহিম ভাই হচ্ছে আমাদের একজন ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট। তো উনি ওনার যা যা ডিটেলস সব কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবেন। তো আমি নিজে থেকে শেয়ার না করি, ওনার মুখ থেকে শুনবেন ওনার এক্সপিরিয়েন্সটা। আর উনি হচ্ছে আমাদের কাছে এনরোল করেছিলেন, অনেক লং হিস্ট্রি। সো ওনার আব্বু একজন টিচার। সো উনি যথেষ্ট সিনসিয়ার এই টপিকগুলো নিয়ে। তো উনি হচ্ছে মূলত আমাদের একজন অ্যাডমিনের সাথে কমিউনিকেট করে আমাদের ওয়ান টু ওয়ান সেশন ওনাকে অ্যাডমিট করে দেয়। দেন হচ্ছে আমরা ওনার সব কিছু রেডি করে দেন হচ্ছে মোটামুটি প্রিপারেশন ওনার অনেক ভালোই ছিল। ডেফিনেটলি ওনার যে ফ্লুয়েন্সি, ওনার যে ইন্টারভিউ প্রিপারেশন, ওনার যে টকিং ডেলিভারি একদম টপ নচ। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে উনি কিন্তু এখন পর্যন্ত ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় নাই। উনি কিন্তু গ্রেড 11-এর সব পেপারস দিয়ে হচ্ছে এই ফান্ড ম্যানেজ করেছেন এবং ভিসাও অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছেন আর কি। সো এই সম্বন্ধে বিস্তারিত হচ্ছে মেহেদি ভাই বলবেন আপনাদেরকে কিভাবে হচ্ছে উনি গ্রেড 11 থেকে অ্যাপ্লাই করে ইউএস ভিসাটা অ্যাপ্রুভ করলেন। লাইক হচ্ছে নেক্সট ওনার এটা কভার করার জন্য কোনো ফার্দার নেসেসারি স্টেপ নিতে হবে কিনা, লাইক তারপরে আরও যে আনুষঙ্গিক ব্যাপারগুলো আছেন। তো এগুলো হচ্ছে আপনাদের কাছে এক্সপ্লেন করবেন। আর আমাদের ওয়ান টু ওয়ান সেশনের ওনার কি এক্সপিরিয়েন্স ছিল, উনি এটা চাইলেও হচ্ছে এক্সপ্লেন করতে পারেন। তো ওভারঅল টোটাল ইন্টারভিউটা হচ্ছে ওনার কাছ থেকে শুনবেন কীভাবে কী হলো শুরু থেকে শেষ পর্যন্ত। আর মেহেদি ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ভাই আমরা হচ্ছে আপনার প্রেজেন্টেশনটা কি বলে ওই সেশনটা হচ্ছে রেকর্ড করছি। সো আমাদের হুম হুম। এক্সপিরিয়েন্স সেশনে এক্সপিরিয়েন্স শিওর। গ্রুপে হচ্ছে শেয়ার করার জন্য, যাতে হচ্ছে পরবর্তীতে আপনার জুনিয়র কমিউনিটি এসে আপনার এক্সপিরিয়েন্সটা শুনে যেন মোটামুটি ইনফরমেশন পায়। আচ্ছা আচ্ছা, তো আপনার শিওর। কাছে পারমিশন আশা করতেছি। অবশ্যই অবশ্যই। ওকে ফাইন। তো হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা সেশনটা চলাকালীন সময় আপনি আপনার টোটাল যে জার্নি, আপনার ইউএসএ হুম। মানে একদম শেকড় থেকে শুরু করবেন টোটালি। আপনি ইউএসএ যাওয়ার ইচ্ছাটা ইনশাল্লাহ। কেন? লাইক আপনার বিশেষ করে আপনার আব্বু অনেক বেশি প্যাশনেট, এটা হচ্ছে আপনার হুম। জন্য অনেক অ্যাডভান্টেজ। তো এটা দেখা যায় আলহামদুলিল্লাহ। যে হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় আমার নিজেদের থেকে ডিসিশন নেওয়া লাগে, যেহেতু আপনার আব্বু একজন রিসার্চার। সো হুম। ডেফিনেটলি উনি অনেক কোয়ালিফাইড, সিদ্ধান্ত মেকিং এর হয়তো বা ওনার অনেক বেশি অবদান ছিল। তো যাই হোক, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে জার্নি এবং ইনশাল্লাহ। কীভাবে আপনি গ্র্যাড 11 থেকে অ্যাপ্লাই করলেন, কীভাবে জি। আপনি চিন্তা করলেন এবং অ্যাপ্লাই করেছেন, যেহেতু নিজে নিজে ডেফিনেটলি আপনি আর অনেক কিছু জানেন। সো এন্টায়ার প্রসেসটা আপনার মতো করে সুন্দরভাবে ফার্স্ট টু লাস্ট আপনার যতক্ষণ সময় লাগে আপনি শিওর ভাই। সুন্দরভাবে ডিটেলসলি বললেন। আর পার্সোনাল ইনফরমেশন যদি কিছু হাইড করার প্রয়োজন থাকে তাহলে সেটা আপনি স্কিপ করেন, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ। ঠিক ওকে। আছে ভাই, তাহলে আপনি শুরু আচ্ছা। করেন, আমি হচ্ছে মিউটে যাচ্ছি। আর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমাকে কল করেন বা হচ্ছে আমি ইন্টারাপ্ট করবো না, নো প্রবলেম। ওকে। শিওর ভাই। ওকে ভাই। স্টার্ট করছি। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম একটা একটা এভরিওয়ান। মিনিট, একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শিওর ওয়ালাইকুম শিওর। আসসালাম, একটা মিনিট। তো আরেকটা কথা হচ্ছে ইব্রাহিম ভাই হচ্ছে যে ভিসা পেয়েছেন বরাবরের মতো, হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার এখন পর্যন্ত কোনো কনগ্রাচুলেশন দেয় নাই। তো এটা আমি জানি তারা দিবে না না চাওয়া পর্যন্ত। সো কাইন্ডলি একটু ওনাকে কনগ্রাচুলেট করবেন, রিকোয়েস্ট। ওকে ভাই, স্টার্ট নাও। আচ্ছা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহাদি ইব্রাহিম। আমি টেক্সাস টেক ইউনিভার্সিটির ক্লাস অফ 2029-এ এই ফল 2025-এ অ্যাপ্লাই করছিলাম কম্পিউটার সায়েন্সে, ব্যাচেলার্সে। অ্যান্ড আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেন্স আসে বেশ আগেই। অ্যান্ড আমি কয়েকটা স্কলারশিপও পাই ওদের ওখানে, যে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ যেটা, ওটা পাই আমার এসিটি আর জিপি এর উপর বেস করে। আমি ওদের আউট অফ স্টেট ওয়েভারটা পাই, দেন পরে আবার আমাকে একটা ডিপার্টমেন্টাল স্কলারশিপও দেয় কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে। তো সব মিলে আমার অলমোস্ট ফুল টিউশনের মতো চলে আসে। মানে খুব মিনিমাল একটা টিউশন ফিস থাকে আর কি, নগণ্য। এরপর আর যে টেক্সাস টেক ইউনিভার্সিটিটা, ওখানে আর কি আপনার কলেজ টাউন, তো তো ওখানে হলো আপনার লিভিং কস্টটা অত বেশি না আলহামদুলিল্লাহ। তো ওই জন্য ভাবছি যে এবার একটা আলহামদুলিল্লাহ এত ভালো অফার ম্যানেজ হয় তাহলে এবারই যাব। বাট অ্যাকচুয়ালি ব্যাক স্টোরিটা একটু বলি, যেহেতু ভাই ইনসিস্ট করলো। তো আমার অ্যাকচুয়ালি বেড়ে ওঠাটা দেশের বাইরে, মালয়েশিয়াতে। আমার বাবা মা দুইজনেই ওখানে গবেষণায় গবেষক ছিল, ইউনিভার্সিটি অফ সায়েন্স মালয়েশিয়াতে। তো তখন থেকে আর কি, যেহেতু দেশের বাইরে পড়ছি, আহ, মানে আমি যে স্কুলটাতে পড়তাম আর কি, ইন্টারন্যাশনাল স্কুল ছিল। তো অনেক দেশের ছেলে মেয়েদের সাথে আর কি ইন্টারঅ্যাক্ট করা হতো, ওদের দেশের ব্যাপারে ইন্টারেস্ট জাগতো। তো ইউএসএ তো আপনারা সবাই জানেন যে খুব মানে ইনক্লুসিভ একটা দেশ, তাই না? যে ওখানে যে নতুন নতুন এক্সপিরিয়েন্স গুলো হবে। প্লাস আমার রিসার্চের প্রতিও আগ্রহ ছিল, এই যে এখানে নিটুল আপু উপস্থিত আছে, আপু অনেক হেল্প করছে আমার রিসার্চ ইন্টারেস্ট গুলো নিয়ে। আমি ছোট মানুষ, স্টিল অনেক কিছু বুঝি না। আপু তো অনেক মানে আপনার কি বলবো এক্সপেরিয়েন্সড রিসার্চার, আমার বাবার ল্যাবের স্টুডেন্ট ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আপুরাও অনেক হেল্প করছে। তো সবার হেল্প টেল্প নিয়ে পরে আমার রিসার্চের প্রতিও একটা আগ্রহ জাগে। আমি ভাবলাম যে বাংলাদেশের এখন আপনারা তো অবস্থাটা জানেনই, যে এডুকেশন সেক্টরটা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টস আছে, বাট
অ্যাকোমোডেট করার জন্য এনাফ প্রতিষ্ঠান নাই। প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, টিচার্সরা ভালো, বাট এত মানুষ, আপনি যদি অনেক ভালো হন আপনাকে তো এরা অ্যাকোমোডেট করতে পারতেছে না। 100 জন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকলে সিট আছে 10টা, তাহলে কি করবেন? এটা আমাদেরই দায়িত্ব, আমরা দেশের বাইরে যেগুলা এরকম স্কলারশিপস আছে আছে সেগুলো আমরা একটু খুঁজি। তো আমার হলো যে এসএসসি এক্সামের আগ থেকেই আমার চিন্তা ছিল যে তাহলে ইউএসএ বা অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করবো। এন্ড এসএসসির পরে আমি যখন একটু রিসার্চ করা শুরু করলাম যে আমার জন্য বেস্ট অপশন কোনটা হবে, তখন ইউএসএ চলে আসে। এন্ড আমার বাবা, একটু হিস্ট্রি বলে রাখি, আমার বাবা একটা ইবি 2 ভিসা অ্যাপ্লিকেশন করছিল। ইবি 2টা হলো তাদের জন্য প্রযোজ্য যারা হাই স্কিলড ওয়ার্কারের মধ্যে পড়ে। তো আমার বাবার যেহেতু অনেক আলহামদুলিল্লাহ ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড ছিল, তো সে এটার জন্য অ্যাপ্লাই করে। এন্ড আলহামদুলিল্লাহ এটা ইমিগ্রেশনে আর কি ক্লিয়ারও হয়ে যায়। মানে ইবি 2টা বেসিক্যালি আপনার হলো ওরা অ্যাপ্রুভ করে, বাট আমাদেরকে হলো ইন্টারভিউ এর জন্য ডাকবে, সো সেটা এখনো ডাকে নাই। এন্ড এই জিনিসটাই ওরা প্রায় 2-3 বছর ঝুলাই রাখছে, যেটা ওরা রাখে। যেমন আপনি আরো ডেন্সলি পপুলেটেড যেগুলো যেমন চায়না, ইন্ডিয়া, এগুলো থেকে যারা ইবি 2 করে ওদের 40 বছর পর্যন্ত ডেট চলে যায়, মানে বেসিক্যালি হয়ই না এখন। বাংলাদেশ থেকে যেহেতু কতজন অ্যাপ্লাই করে না, আমাদের 2 বছরের মতো টাইম আছে। এখন আমি যদি ওইটার বেসিসে ওই ভিসা নিয়ে যেতে চাই, ওটাতে গেলে আমাদেরকে গ্রিন কার্ড দিয়ে দিবে ইনশাল্লাহ যাওয়ার পর এনআইডব্লিউ এর আন্ডারে। বাট আমি যদি এখন ওটাতে যেতে চাই, আমার 2 বছর বসে থাকা লাগবে। ওয়াইরাস এখন আবার ব্যাক করি এসএসসি তে। আব্বু আমি যখন এসএসসি তে ছিলাম ওই টাইমে এইটার অ্যাপ্লিকেশন করে, সো ওইটাও একটা ব্যাপার যে পরবর্তীতে যদি আব্বু আমার সাথে জয়েন হয় বা ফ্যামিলি ওখানে মুভ করে, তাহলে তো ইউএসএ তে অ্যাপ্লাই করাটাই বেটার হবে। সো দেন আমি এসএসসির পর রিসার্চ করা শুরু করি যে তাহলে কিভাবে করব। সো দ্য ফার্স্ট থিং দ্যাট কেম আপ, ব্যাচেলার্স এর ক্ষেত্রে যারা আছে তাদেরকে বলবো যে এসএটি এক্সামটা। এসএটিটা সোজা কথায় বলতে গেলে আমাদের এখানে যে গুচ্ছ এক্সাম গুলো হয় সিকিউরিটি বা ওই যে সাস্টে, অনেকটা ওরকম। বাট এইখানে ইয়াটা সরি, এই সিকিউরিটি তো গুচ্ছ হয় না, আই উইল টেক দ্যাট ব্যাক। এমসিকিউ এক্সাম বেসিক্যালি হয় এখানে, ম্যাথ হয় এন্ড ইংলিশ হয়। সো ম্যাথ এন্ড ইংলিশ মিলে আপনার প্রায় 3 ঘন্টার মতো এক্সাম হবে। আমি অ্যাকচুয়ালি সব ভুলে গেছি, অনেক আগে দিছি তো। বাট এটা টোটাল হয় 1600 এর মধ্যে। আপনার হলো যে এমসিকিউ গুলো আনসার করবেন এই 1600 এর মধ্যে। আপনি যে স্কোরটা তুলতেছেন এটার উপর বেস করে অনেক ইউনিভার্সিটি আপনাকে অটোমেটিক স্কলারশিপ দিতে পারে। আবার অনেক ইউনিভার্সিটি আছে যে আপনার বাকি যেগুলা স্ট্যাটস আছে, যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনার এলওআর যেগুলা, এগুলা মিলাই মিশাই আপনাকে দিবে। তো আমি আগে যেটা বুঝলাম আর কি, যে লিভিং কস্ট যদি কোনো রকমে আমার বাবা দিতে পারে, সেও তো মাস্টার মানুষ, সে তো আর হলো এই যে 1.5-2 কোটি টাকা 4 বছর মিলায় সেটা কোনোভাবেই তার পক্ষে বের করা পসিবল না। সো আমাকে আগেই বলে দিয়েছিল, মাহাদি দেখ তুই যদি ফুল টিউশন স্কলারশিপ ম্যানেজ করতে পারিস, তাহলে লিভিং কস্টটা কোনো রকমে হয়তো আমি দিতে পারবো কেটে কুটে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি, আল্লাহ ভরসা। তো এরপরে আমি হলো ট্রাই করতে থাকি। এসিটিটা একবার আমি দেই এসএসসির পরে, তখন আমার স্কোর মোটামুটি আসে 1350। তো 1350 দিয়ে ফুল টিউশন ম্যানেজ করা না গেলেও মোটামুটি একটা ইউনিভার্সিটিতে মোটামুটি একটা স্কলারশিপ ম্যানেজ করা যেত। তো তারপর এসএসসির পরে তো এই যে আমার ইন্টারের চাপ শুরু হয়ে যায়, তাই আমি ভাবলাম যে আচ্ছা এই এসএসসিটা একবার দিছি, হয়তো আরেকবার যদি দেই তাহলে আমার টার্গেট স্কোর ছিল অ্যাটলিস্ট 1400 প্লাস আনা। 1500 আসলে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হয়তো আরেকবার দেওয়ার সুযোগ থাকলে আসতো, বাট অ্যাটলিস্ট 1400 প্লাস তুলতে পারলে ফুল টিউশন স্কলারশিপ পাওয়ার একটা সুযোগ থাকে। অনেক ইউনিভার্সিটি অটোমেটিক্যালি দিয়ে দেয়, অ্যাটলিস্ট আগে যখন দিনকাল ভালো ছিল তখন দিত, এখন খুব কম ইউনিভার্সিটিতে। তো যাই হোক, আমি ভাবছিলাম যে ইনশাল্লাহ আরেকবার যদি এক্সাম দেই 1400 প্লাস আসবে। এখন আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আহমরি ছিল না তখনও, মানে এসএসসি দেওয়ার পরে আর কি। অনেকের থাকে যে এসএসসি পর্যন্ত আসতে আসতে যে ক্রেস্টে মেডেলে ভরে যায় আপনার, ক্যাবিনেট বলেন ইয়া বলেন, বাট আমার কিচ্ছু ছিল না, ট্রাস্ট মি। আমি এই যে কলেজের মানে প্রিফেক্ট হব, আমাদের ক্যান্টনমেন্ট কলেজ আর কি, সেই প্রিফেক্ট হওয়ার জন্য কিছু অ্যাচিভমেন্ট দেখানো লাগে, আমি ওগুলাও দেখাইতে পারি নাই, আমার তো নাই। আমার শুধু একটা জিনিস ছিল, আমি দেশের বাইরে থাকতে তাইকোয়ান্ডো করতাম, একটা মার্শাল আর্ট, ওটা সিলভার মেডেল ছিল, ওটা ছাড়া কিছু ছিল না, মানে কোনো সার্টিফিকেট ছিল না। তো আমি ফোকাস করি এক্সট্রা কারিকুলার বিল্ড করার উপরে। তো আমি খুব শর্টে বলে দেই, আমি ফার্স্টে ডিবেট করতাম। আর ডিবেটে আমি বিটিভিতে ন্যাশনালে পর্যন্ত যাই, অ্যান্ড থার্ড হয়েছিলাম আমাদের টিম ওখানে, এটা একটা। অ্যান্ড ওইদিকে হলো রিসার্চ পেপারে আমার কোনো পাবলিশ হয় নাই কিছুটাই, বাট প্রোগ্রেসে ছিল। যেমন আমার নোমোফোবিয়ার উপরে একটা পেপার আমরা জাস্ট ড্রাফট রেডি করছিলাম, তো এক্সপেরিয়েন্সটা যে কিভাবে ডাটা কালেক্ট করছি, কিভাবে ড্রাফট রেডি করছি, এগুলো করছিলাম। যেহেতু ব্যাচেলার্স লেভেলে যারা যায়, 2-1 জন ছাড়া এরকম মানে আপনার হলো রিসার্চ রিলেটেড কাজ আর কি ওরকম থাকে না। সো থাকলে ইউনিভার্সিটি গুলো ওভাবে মূল্যায়ন করে। অ্যান্ড এরপরে হলো আমি আরো কিছু আপনার ন্যাশনাল ফেস্ট, যেগুলো যেমন বাংলাদেশ বিজনেস ফেস্টের রানার আপ হই আলহামদুলিল্লাহ, তারপর আপনার বাংলাদেশ নেচার সামিটের রানার আপ হই, এরকম কিছু টুকিটাকি করে
আপনার হলো একটা ভালো ইসিএ প্রোফাইল আলহামদুলিল্লাহ করতে পারি। এন্ড আমার কিছু ওই যে চ্যারিটি অর্গানাইজেশনের সাথেও অ্যাফিলিয়েশন ছিল, যেমন লায়ন্স ক্লাব ঢাকা, ওই যে আমার প্রোফাইলে আমি ব্যাচটা পড়ে আছি, ফ্লাড রিলিফ টিলিফ দিতে, এগুলা মানে ওভারঅল একটা ইসিএ প্রোফাইল। যদিও যারা হার্ভার্ডে যায়, এমআইটি তে যায়, বা এই যে আইভি লিগস গুলাতে যায়, বা টপ T50 T100 স্কুল গুলাতে যায়, অন্য level, আমাদের চিন্তারও বাইরে। এখন আমি টাওয়ারটা বিল্ড করি যে ইনশাল্লাহ যাতে ফুল টিউশনটা আসে, তো এই ইসিএ প্রোফাইল নিয়ে, এগুলা নিয়ে, আর এলোয়ার টেলোয়ার যেগুলো আছে ওগুলা নিয়ে আমি দাঁড়াই। কারণ আরেকটু ছোট করে বলে নিই, যারা বাংলা মিডিয়াম থেকে যাবে তাদের জন্য না এক্সট্রা হার্ড এই বিষয়গুলা। কারণ তাদের প্রথমত টিচাররা খুব বিজি থাকে, আমাদের ন্যাশনাল কারিকুলামের লেটার অফ রিকমেন্ডেশন দিতে চায় না। তা আমি খুব ছোট করে সাজেস্ট করে দিব, ইনশাল্লাহ পরবর্তীতে আরো সুযোগ হলে বলবো। বাট আপাতত যেটা করবা তোমরা, যে সরি আপনারা যেটা করবেন যে টিচারদের কাছে গিয়ে হলো জাস্ট একটা ব্র্যাকশিট দিবেন। ব্র্যাকশিট মানে কি, যে আপনার কি কি অ্যাচিভমেন্টস আছে ছোট ছোট করে বুলেট পয়েন্ট করে দিয়ে দিবেন, যে আমার এই আছে, আমি যেভাবে বললাম এগুলা দিয়ে দিবেন। টিচাররা জাস্ট ওইটাকেই ওনাদের যে কলেজের প্যাড আছে বা অফিসিয়াল যে ইয়াদ আছে ওখানে বসায় একটা সিগনেচার মেরে দিবে, দ্যাটস ইট। বাট আপনি যখন নিজে টিচারদেরকে করতে বলবেন লেটার অফ রিকমেন্ডেশন, দুইটা জিনিস হতে পারে। এক, আপনার হয়তো এই টাইমই বের করতে পারবে না তারা, কারণ সরকারি কলেজের টিচার বা ক্যান্টনমেন্ট কলেজের টিচার। দুই, যদি টাইম বেরও করতে পারে তাদের একটা ফরম্যাট থাকে, যে আমার স্টুডেন্ট অমুক, তার ক্যারেক্টার ভালো, সে এই করছে এই করছে, তাকে হলো রিকমেন্ড করতেছি আমি। সো ওই ফরম্যাট বসায় আপনি যদি কোনো আমেরিকান ইউনিভার্সিটিতে লেটার অফ রিকমেন্ডেশন দেন, 100% হবে না, হবে না। কারণ আপনি কে, পুরো জিনিসটা আপনার লেটার অফ রিকমেন্ডেশনে ওভাবে তুলে আসা, মানে তুলে আনা লাগবে আপনার টিচারের। সো এইটা একটা। এন্ড এরপরে আরো যেগুলা ইয়া থাকে আর কি, যে আপনার ন্যাশনাল কারিকুলাম থেকে যারা অ্যাপ্লাই করতেছে, আমাদের হলো আহ, মানে ইয়াগুলোর সুযোগ থাকে না, আমাদের কাউন্সিলর তো আলাদা করা থাকে না, যে কি যে আমাদের হলো এগুলো সবকিছু ইয়া করবে, মানে ডিল করবে। মানে আপনারা তো জানেন কমন অ্যাপের থ্রুতে যারা ইয়া করেন, একটা কাউন্সিলর থাকা লাগে। তো এই জিনিসগুলো একটু আগে থেকে এই জন্য প্রিপারেশন নেওয়া লাগে। একটা টিচার বা দুইটা টিচারের সাথে খুব ভালো সম্পর্ক করে তাদেরকে ফুল জার্নিটা, ফুল প্রসেসটা বুঝাতে হবে, যে স্যার আমার এগুলো এগুলো লাগবে। দেন তাদের কনভিন্স করে দেন এটা করা লাগবে। এন্ড থার্ড জিনিসটা যেটা বলি, যে ভাইয়া বললো আমার বাবাও খুব এনথুসিয়াস্ট ছিল এই ব্যাপারে। তো অনেকে আমাকে বলে যে ভাইয়া, মানে বাবার অ্যাবিলিটি আছে, বাট সে মানে আমাকে টাকা দিবে না বা পড়তে যাওয়ার পারমিশনটা দিবে না। তো আমার মনে হয় এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো যে আপনার প্যারেন্টস কে কনভিন্স করা যে আপনার উপর ইনভেস্ট করাটা তাদের বেস্ট ইনভেস্টমেন্ট হবে। মানে আপনি লিটারালি পিচ করেন আপনাদের প্যারেন্টস এর কাছে, যে বাবা দেখো, আমি যদি যাই ইনশাল্লাহ 4 বছর পড়ার পর আল্লাহ কপালে রাখলে আমি যখন জব করব বা রিসার্চ করব, আমার যে ফান্ড আসবে বা আমার যে স্যালারি আসবে, সেটা তুমি এখন যেটা ইনভেস্ট করছো তার চেয়ে অনেক অনেক বেশি, বা আমি যে সম্মানটা পাবো বা ফ্যামিলির জন্য যে সম্মানটা আনবো, এটা এখনকার চেয়ে এক্সপোনেনশিয়াল লেভেলের বেশি। এই ব্যাপারগুলো যদি আপনি কনভিন্স করতে পারেন, বা আপনি যে এটা অ্যাকচুয়ালি করে দেখাতে পারবেন, সেটা আপনার উপরে ট্রাস্টটা থাকলে তখন আপনার উপর হলো ওই ইনভেস্টমেন্টটা করবে। মানে যারা, মানে আমার মতো স্টুডেন্টরা আছে, যে বা ধরেন বাবাদের অত আইডিয়া থাকে না বা ইয়া থাকে না, বাট স্টিল আব্বু যেহেতু আগে থেকে একটু ইয়া ছিল এই ব্যাপারে, জানতো, এন্ড আমার উপর ট্রাস্ট ছিল, আলহামদুলিল্লাহ সে ফুল টাইম সাপোর্টিভ ছিল। ইভেন আজকে এই ভিসা দেওয়ার সময় বাইরে দাঁড়ায় ছিল এম্বাসি। তো এগুলাই আর কি। এন্ড এরপর যে নেক্সট মুভটা আমি করি, যে অ্যাপ্লাই করি। সো অ্যাপ্লাই টু 20 ইউনিভার্সিটিস। ওখান থেকে 6টা ইউনিভার্সিটি থেকে ডাক আসে, এন্ড 6টা ইউনিভার্সিটি মিলায় আমার অলমোস্ট আলহামদুলিল্লাহ 10 কোটি টাকার উপর স্কলারশিপ আসে। কিন্তু ফুল রাইড আসে না কোনোটাতে। কয়েকটাতে অনেক স্কলারশিপ আসে, যেমন গেটিসবার্গ কলেজ থেকে আমার প্রায় 3 কোটি টাকার উপর স্কলারশিপ আসে, 3,20,00,000 হবে। বাট তারপরেও যে টিউশন ফিসটা থাকে ওটা বেয়ার করা অনেক বেশি হয়ে যায়। তো সবকিছু মিলায় আমার সাবজেক্ট, ওদের রেপুটেশন, ওখানে বাংলাদেশি অ্যালামনাই সব মিলে আমার কাছে ইয়াটা আপনার, হ্যাঁ, অনেকে কনগ্রাচুলেট করছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই কমিউনিটিও অনেক হেল্প করছে। তো বেসিক্যালি ইয়া যেটা হয় আমার হলো টেক্সাস টেক ইউনিভার্সিটি, এটা একটা পারফেক্ট ফিট হয় আমার জন্য। তো টেক্সাস টেক, ইউনিভার্সিটি যেতেছে। জি জি, টেক্সাস টেকে। সো টেক্সাস টেক ইউনিভার্সিটিটা আমি চুজ করি। এন্ড এরপর হলো তো ভিসার ইয়াটা হয়। জি। তো কে এখানে আনমিউট করতেছেন কে? একটা মানে এক্সপিরিয়েন্স শেয়ার করা, মানে শেয়ার চলাকালীন সময় আপনাদেরকে তো বলা হয়েছে কেউ আনমিউট করবেন না। তো কাইন্ডলি যে কোনো একটা পাবলিক কমিউনিটিতে জয়েন হওয়ার আগে ডেফিনেটলি তার রুলস রেগুলেশন সম্বন্ধে জানবেন, বুঝবেন, তারপর কাইন্ডলি জয়েন করবেন। একটা সিরিয়াস মোমেন্টে কেউ এখানে কথা বলতেছেন, আপনারা এখানে আনমিউট করে ইন্টারাপ্ট করতেছেন ওনাকে। কন্টিনিউ করেন আচ্ছা, ভাই। শিওর শিওর।
আচ্ছা, আমার মনে হয় আমি খুব লেন্দি করে ফেলছি। না তাও না না যদি কারো না মনে হয় ভাই, যে আপনি শর্ট করা না দরকার না না প্লিজ বলবেন, কোনো আমি তাহলে শর্ট শর্ট করা করব। লাগবে না, আপনি হচ্ছে ইন ডিটেলস, আমরা এটাই চাই যে ইন ডিটেলস বলেন, যাতে হচ্ছে পরবর্তীতে আপনার কমিউনিটি যেন আপনার কাছ থেকে হেল্প পায়, এটাই হচ্ছে অ্যাপ্রিসিয়েটেবল। তো আপনি ডিটেলস দিয়ে ইনশাআল্লাহ, বলেন, নো ইনশাআল্লাহ। প্রবলেম। আচ্ছা, শিওর। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হয়, টেক্সাস টেক ইউনিভার্সিটিটা আমি এরপর চুজ করি। দেন এর এন্ডে তো এরপর হলো আমার অ্যাকসেপ্টেন্স লেটার আসে, স্কলারশিপ লেটার আসে, আলহামদুলিল্লাহ। এন্ড এরপরে আমার হলো যে যুদ্ধটা শুরু হয়, সেটা হলো এই আপনার ভিসা নিয়ে। আমার সত্যি কথা বলতে আমি যে এত কিছু যে ঘাটছি, ঘেটে ঘুটে নিজে নিজেই তো আলহামদুলিল্লাহ স্কলারশিপ গুলো পেলাম, সিনিয়রদের কাছ থেকে হেল্প নিলাম, ইয়া করলাম সব। আমার আমার যখন স্কলারশিপটা আসলো, অ্যাকসেপ্টেন্সের কয়েকদিন পরে স্কলারশিপটা আসছে, আমার মনে হয়েছে যে ডান, এখন তো ইউএসএ যাইতেছি। বাট এরপরে আমার যেটা মনে হয় যে ভিসার যে ইয়াটা আপনার রিগরটা, ওটা দেখে আমার মনে হয়েছে হয়তো এবার যাইতেই পারবো না, মানে আমার ওই এনার্জিটাই ছিল না ভিসা এত কিছু করার। তো প্রথমে আমি যেটা ভাবছি যে আমি তাহলে ইয়া করে ফেলবো, কোনো একটা এজেন্সিকে দিয়ে পুরা কাজটা করাবো। দেন আমার যেটা আমি আব্বুকে বললাম যে আব্বু দেখো কোনো একটা এজেন্সি এজেন্সি হায়ার করে সব করে ফেলো। তা আব্বু আমাকে বললো যে সবকিছু তুমি নিজে করলা, এই তীরে এসে তৈরি ডোবাতে যাবা কেন, ওরা যদি পরে ইনভেস্টিগেট করে। মানে আব্বু কতটা ইয়া ভাবে ব্যাপারটাকে দেখছিল যে পরে যদি ইউএসএ ইনভেস্টিগেট করে যে তুমি কোনো এজেন্সির হেল্প নিছো, তাহলে তুমি লাস্টে এসে ইয়া ফেল করবা। তো আমি ওটা কত তোয়াক্কা করি নাই, বাট স্টিল আব্বু যেহেতু বলছে, আমি কোনো এজেন্সির হেল্প নেই নাই, নিজের একটু খাটনি হয়ে পুরো জিনিসটা নিজে, আর আব্বু অনেক হেল্প করছে, আব্বু আর আমি মিলে করছি। কিন্তু পরে যেটা দেখলাম এখন ইন্ডিয়াতে যে ব্যাপারটা হয়েছে, and আপনারা একটু ট্রাই করবেন ইন্ডিয়া নেপাল এই দুইটা দেশের খবর একটু রাখতে। কারণ এই দুইটা দেশের এম্বাসি যেটা করে, বাংলাদেশ কিন্তু মানে ওটা ফলো না করলে ওরকম একটা ইয়াতে চলে, পরে হয়তো আমাদের এদিকে ওগুলা হতে পারে। যেমন ইন্ডিয়াতে কারেন্টলি যেটা করে, ওরা যারা হলো এই যে বট ইউজ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করছে, ওগুলো কিন্তু সব বাতিল করে দিচ্ছে। প্রায় 2000 ক্যান্ডিডেটের আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিছে। এই জিনিসটা যে বাংলাদেশে হবে না কোনো গ্যারান্টি নাই। সো আপনারা প্লিজ কেয়ারফুল থাকবেন, লেজিটিমেট ওয়েতে আপনারা ইউএস অ্যাপয়েন্টমেন্ট গুলো যেভাবে ইনস্ট্রাকশন দেয় ওভাবে বুক করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আব্বু যেহেতু ওই ওয়ার্নিংটা দিছিল, আমি ওভাবে করছি, এন্ড পরে তো এই নিউজ দেখলাম। আমি অনেক লেগে থেকে এই যে এরপর হলো আমাকে যে নিটুল আপু যিনি আছেন, উনি হলো এই এই যে আপনাদের এইচএসডি যে গ্রুপটা আছে টেলিগ্রামে, এইটার লিংক দেয়। তো ঢুকে আমি তখন দেখি যে হ্যাঁ, অনেক মানুষ আছে, তারা প্রতিনিয়ত আপডেটস দিতেছে। আমার বাবাও আব্বুর ফোন দিয়ে জয়েন হয়, আমরা সারাদিন আপডেটের খোঁজ খবর করি। দেন এই গ্রুপ থেকেই আমি দেখলাম আচ্ছা এমার্জেন্সি তো অ্যাপ্লাই করা যায়। দেন আমি এমার্জেন্সি পিটিশন করি। অ্যান্ড এমার্জেন্সি নিয়মটা আপনাদের একটু ছোট করে বলে রাখি যে আপনারা বুলেট পয়েন্ট করবেন। অনেকেই দেখি যে লেটার ফরম্যাটে করা, আই ডোন্ট নো ইফ দ্যাটস রাইট অর রং, বাট আমি আমি হলো যাদেরকে রিকমেন্ড করছি তাদের আলহামদুলিল্লাহ হয়েছে আরো 2 জনের। তারা এইভাবে করছে, আমি এইভাবে করছি যাতে ভিসা অফিসারের দেখতে সুবিধা হয়। সেটা হলো ইয়া করে আপনার জাস্ট বুলেট পয়েন্ট করবেন যে ফার্স্টে আপনার ইয়া শুরু হবে কবে, আপনার প্রোগ্রাম স্টার্ট হবে কবে, আপনি যে ভিসা আর্লিয়েস্ট যে ডেট পাইছেন সেটা কবে, সো কেন আপনার আরো আগে একটা ডেট লাগবে, এই 3টা পয়েন্ট যে সুন্দর করে সাজায় গুছায় লিখবেন, তার সাথে আপনার এক্সট্রা কিছু থাকলে সেটা অ্যাড করবেন। তো আমি ইয়ার এভাবে অ্যাপ্লাই করি, এন্ড আলহামদুলিল্লাহ ওটা হয়ে যায়। আপনাকে 24 to 48 আওয়ার্স এর মধ্যে ওরা বলে দিবে। তো আলহামদুলিল্লাহ আমার ইয়ার অ্যাপ্লাই হওয়ার পর আমি আরো বড় একটা শক খাই। সেটা হলো আমি যখন ইয়ারে আপনার যদি অ্যাপ্রুভ হয়, তখন আপনারা এখন যে অ্যাপয়েন্টমেন্টটা দেখতে পাচ্ছেন যারা রেগুলার স্লট আছেন, তো ওইটা না হয় আপনাকে এমার্জেন্সি ক্যালেন্ডার যেটা সেটা দেখানো হবে। এমার্জেন্সি ক্যালেন্ডারে আপনার আরো আগানো যে ডেট গুলা, মানে খুব রিসেন্ট যেগুলো, সেই ডেট গুলা থাকে। তো আমি খুলে ওটা শক যে এমার্জেন্সি করলাম, এমার্জেন্সি ক্যালেন্ডার আসলো, সেই এমার্জেন্সি ক্যালেন্ডারে আপনার আর্লিয়েস্ট ডেট আমি পাইছি হলো কবে, জুলাইতে। আমার প্রোগ্রাম শুরু অগাস্টে, আর আমার এইচএসসি শুরু জুনে। আমার কোনোভাবেই হচ্ছিল না। তো এখন আমার এই তো এইচএসসি যেহেতু আমি স্টিল দেই নাই, এটাও খুব বড় একটা কমপ্লিকেশনস ছিল যে আমার হলো এইচএসসির আগ দিয়ে আমার ইন্টারভিউটা লাগবে, এইচএসসির ভিতরে তো ইন্টারভিউটা হওয়া পসিবল না, এন্ড এত আগে ভাগে ইন্টারভিউ ডেট পাওয়া পসিবল না। বাট আমি ইয়ারটা করি, আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ হয়, এরপর আমি আর ডেট পাই না। এরপরে আমার বাবা হলো ওই এখানকার একজন অ্যাডমিনকে কন্ট্যাক্ট করে, আমি নামটা বললাম না, যদি ভাইয়া চায় নামটা বলবো। তো উনাকে কন্ট্যাক্ট করার পর, মানে এই তো আপনাদের এই 101 সেশন গুলো যারা হোস্ট করে, তো সে আমাকে বুদ্ধি দেয়, মানে বাবাকে বুদ্ধি দেয় যে দেখেন, আপনি যে ইয়ার করছেন অ্যাপ্রুভ হয়েছে, এটা আপনার 1 সপ্তাহের জন্য ভ্যালিড থাকবে। সো এই 1 উইকের মধ্যে যদি ইনশাল্লাহ আমরা বলতেছি যে স্লট খোলা পাবেন, এন্ড স্লট ওরা হলো মানে ওনাদের তো এক্সপিরিয়েন্স আছে, ওইখান থেকে ওনারা বললো যে টিউসডে আর মানডে সকাল 9টা আর দুপুর 3টায় একটু চোখ রাখতে, তখন হয়ে যেতে পারে, মানে আপনার নতুন স্লট ওপেন করতে পারে।
তো এখন কি করার, যেহেতু অ্যাপ্রুভ হয়েছে আমরা লেগে থাকি। সো জাস্ট নেক্সট টিউসডেতে আপনার সকাল 9টার সময় আমি পরীক্ষা দিতে চাচ্ছিলাম, আমার টেস্ট এক্সাম চলতেছিল তখন। তো তখন তো আমার চেক করার কোনো কারণ নাই, মানে এমনি গাড়িতে যাইতেছি তখন আমি কেন চেক করবো, বাট যেহেতু উনি বলছিল তখন আমি কি মনে হলো যে ঢুকে দেখলাম, হ্যাঁ তখন স্লট দিছে। তখন এপ্রিলের 6 আর এপ্রিলের 7 ওপেন হলো, তো সাথে সাথে আমি বুক করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনারা যে ফ্রি গ্রুপ গুলোতে আছেন ওখানে একটু চোখ রাখবেন, ইনশাল্লাহ ওখান থেকেই ডেট গুলো পাবেন। সো ডেট আমার কনফার্ম হলো। এরপর তো যেটা দেখছিলাম যে প্রচুর প্রচুর রিজেক্ট হচ্ছিল মানুষজন। এখন ইউএস এম্বাসি আগে থেকেই রিগোরাস, এটা আমাদের সবাই জানা, বাট এইবার এক্সট্রা রিগোরাস, মানে ইউ ক্যান স্লিপ থ্রু দ্য ক্র্যাকস, আপনাকে পারফেক্ট হওয়া লাগবে। এখন আমার অনেকগুলো কমপ্লিকেশন ছিল, আমি একটা একটা করে হাসি। প্রথম জিনিস ওই যে আমার বাবা যে ইমিগ্রেন্ট ইয়াটা করছিল, অ্যাপ্লিকেশনটা করছিল, ইমিগ্রেশন ফাইলটা করছিল। তো আপনারা যারা F1 স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি, আপনাদের ইন্টেন্ট কি, আপনারা পড়াশোনা শেষ করে দেশে ব্যাক করবেন। এন্ড আপনার যদি ফ্যামিলির কেউ, এখানে অনেকের জানি F3 না F4 বলে, আই এম সরি আই ফরগট অ্যাবাউট দ্যাট, বাট একটা ক্যাটাগরি থাকে যে আপনার অন্য কোনো ফ্যামিলি মেম্বার আপনাকে স্পন্সর করতে পারে ইমিগ্রেন্ট হিসেবে, মানে EB1 EB2 না, সেটা অনেকেরই থাকে। এন্ড এর আগে অনেকেরই ওটা দিয়েও অ্যাপ্রুভ হয়েছে, বাট স্টিল এখন যে সিচুয়েশন অ্যারাইজ করছে, আমি শিওর ছিলাম না যে আমার বাবা যেহেতু ইমিগ্রেন্ট ইন্টেন্ট দেখাইছে, আমার ইন্টেন্ট কি দেখাতে হবে যে আমি দেশে ব্যাক করব, আর আমার বাবা দেখাইছে একটা, আমি দেখাইছি আরেকটা, ঝামেলা হয়ে যাবে। তো আমি ওটা নিয়ে খুবই টেনশনে ছিলাম। বাট আমি এটা নিয়ে খুব কনসাইজ একটা আনসার বিল্ড করছি, এটা আমি একটু পরে শেয়ার করছি, যে আমার অরিজিনাল ইন্টেন্ট যেটা জেনুইনলি আমি দেশে ব্যাক করতে চাই। আফটার স্টাডিং কম্পিউটার সায়েন্স আমি দেশে ব্যাক করে মেশিন লার্নিং এর ইয়াগুলা দিয়ে আমি এফিশিয়েন্ট কিছু সিস্টেম বিল্ড করবো, যেটা বাংলাদেশে ইয়া করা পসিবল, মানে ইমপ্লিমেন্ট করা পসিবল। এই জিনিসটা একটু সুন্দর করে বুঝাইছি যে হ্যাঁ আমার বাবা অ্যাপ্লাই করছে, বাট আমার ব্যাক করারই, আমি একটু পরে ওটাতে আসছি। এটা তার সাথে পাস যত টেক্সাস টেক ইউনিভার্সিটিতে, এটা আরেকটু আপনারা চেক করবেন যে আপনার ইউনিভার্সিটি সিনিয়র যারা আছে তাদের একটু আপনার হলো ইন্টারভিউ এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে বলবে, তাহলে আপনারা অনেক হেল্প পাবেন। আমারটার ক্ষেত্রে সেটা পাইছি, যেমন আমার কোর্স কারিকুলামের ব্যাপারে ক্লিয়ার আইডিয়া ছিল না, বা ওদের ওয়েবসাইটে তো একটা লেখা থাকে, অত কথা তো ইন্টারভিউতে বলা যায় না। সো আমার সিনিয়র যেভাবে বলছিল কোর্স কারিকুলামের কথা, কম্পিউটার সায়েন্সেরই আরেকটা ভাইয়া ছিল, তারটাই আমি সুন্দর করে ওভাবে গুছায় বলছি আমার মতো করে। তো ইন্টারভিউ এর ইয়াটা শুরু করি। আজকে সকাল 9টায় আমার ইন্টারভিউ ছিল, তো যাই। এর আগে আমাকে ওই যে ভাইয়াদের সাথে আমি 101 সেশনে ছিলাম, তারা এক্সটেন্সিভলি হেল্প করছে, ওটাতে আমি একটু পরে আসছি। ইন্টারভিউ এর ইয়াটা আগে একটু বলে নেই, যে ইন্টারভিউতে আপনার হলো এমবাসিতে গেলাম। এমবাসিতে আমরা একটা গাড়ি নিয়ে যাই বেসিক্যালি, তো ড্রাইভার ছিল, আব্বু ছিল সাথে, বাট গাড়ি আপনার হলো এমবাসির সামনে পার্ক করতে দিবে না। ওটা যদি ড্রাইভার থেকে খুব ভালো হয়, কারণ আপনার দূরে কোথাও গিয়ে পার্ক করা লাগবে আপনি যখন বেরোবেন। এন্ড আরেকটা জিনিস আজকে অনেককেই দেখলাম, এটা তাদের মাথায় ছিল না, বা মেবি তারা জানতো না, যে আপনি কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢুকতে পারবেন না, কোনো ফোন নিয়ে ঢুকতে পারবেন না, কোনো আপনার হলো স্মার্ট ওয়াচ নিয়ে ঢুকতে পারবেন না, নাথিং। সো ফোন যেহেতু আপনার কাছে থাকছে না, আপনি কমিউট কিভাবে করবেন যদি আপনি কোনো পার্সোনাল কার নিয়ে যান, ওটা একটু আগে থেকে ঠিক করে রাখেন। তো এটা একটা, আমার কোনো ফোন ছিল না, আমাকে ওখানে ড্রপ করে দিয়ে চলে যায়। এরপর আপনার এম্বাসির বাইরে একটা বড় লাইন থাকবে, ওই লাইনে আপনি জাস্ট দাঁড়ায় যাবেন। আপনার কোন টাইম কি কিছু বোঝা লাগবে না, আপনি জাস্ট ওই লাইনে দাঁড়ায় যাবেন সবার সাথে। এরপর ভলেন্টিয়ার্স যারা আছে বাইরে, ভলেন্টিয়ার্সরা একটা মাইকে করে আপনাকে অ্যানাউন্স করবে যে, পার্ডন মি, একটা মাইকে করে আপনারা অ্যানাউন্স করবে যে যারা 9টার স্লট আছে যাদের, তারা এইদিকে আসেন, যারা 9:45 তারা ওইদিকে, যাদের অমুক টাইমে ওইদিকে যান, আপনাকে আলাদা করে ভাগ করে দিবে। জাস্ট একটু কানটা খাড়া রাখবেন যে আমার কোন জায়গায় যাওয়া লাগবে। দেন আপনি ওখানে গেলেন, এন্ড আমি আপনার পৌঁছাইছিলাম 7:20-এর দিকে। এত আগে আই মিন যাওয়া কোনো দরকার ছিল না, আই থট গিয়ে দাঁড়ায় থাকা লাগবে 1 ঘন্টার মতো, বাট আমার হলো আগে ভাগেই ঢুকে যাই। সো আপনারা যদি চান 2 ঘন্টা আগেও যাইতে পারেন, যদি ঢুকে যেতে পারেন তাহলে তো আগে ভাগে হয়ে গেল আলহামদুলিল্লাহ। সো ইয়া, আমি হলো ওখানে দাঁড়াইছিলাম। দেন আপনার 3টা লেভেলে আপনার হলো আপনার ভেরিফিকেশন হয়। ফার্স্ট অফ অল যখন এমবাসির মেইন গেট দিয়ে ঢুকতেছেন, তখন একটা আউট মানে আপনার হলো আপনার বাইরে একটা বুথ থাকবে, ওখানে আপনার DS-160 পাসপোর্ট এই দুটো চেক করবে। আমি সরি, অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন আর হলো পাসপোর্ট, এই দুটো চেক করে মেবি। এন্ড চেক করে পাসপোর্টের পিছনে একটা স্টিকার লাগায় দেন। এন্ড এখানে আরেকটা জিনিস, যাদের পাসপোর্ট 2টা বা 3টা, মানে যাদের ট্রাভেল হিস্ট্রি আছে বা যাদের পাসপোর্ট একাধিক আছে, তারা প্লিজ পিন গুলা খুলে রাখবেন। মানে নতুন, অ্যাটলিস্ট নতুন পাসপোর্ট যেটা, ওটা একটু আলাদা করে রাখবেন,
কারণ তখন পিনটা খোলা খুব প্রবলেমেটিক হয়ে যায়, যেহেতু আপনার এক একটা পাসপোর্ট মানে নতুন পাসপোর্টের পিছনে স্টিকারটা লাগাবে, সো ওইটা একটু খুলে রেখেন আর কি। তো আমারটা খোলা ছিল, আমারটা স্টিকার লাগাইতে, দেন বলে যে নেক্সট লাইনে যেতে, দেন আমি যাই। এরপরে হলো এমবাসির ভিতরে ঢুকে যাই ওই লাইন ফলো করতে করতে। ঢোকার পর আপনার ফুল বডি স্ক্যান করে, এন্ড ওদের সিকিউরিটি মেজার্স যেগুলো বললাম না, ইনশাল্লাহ গেলে দেখতে পাবেন। এরপর হলো আমি এমবাসির যে সিকিউরিটি পার হয়ে ভিতরে, মানে এয়ারপোর্টের টাইপে আর কি, আপনার হলো বডি স্ক্যান করবে, আপনার জিনিসপাতি গুলো ইয়া করবে একটা স্ক্যানার দিয়ে। দেন আপনি যখন ঢুকবেন, আপনার বাইরে নন এসি একটা ওয়েটিং রুম থাকে। তো ওখানে আই গেস আমার বেশিক্ষণ বসতে হয় নাই, কিছুক্ষণ বসে থেকে তারপর ওরা ভিতরে যেটা অ্যাকচুয়াল ওয়েটিং রুম, ইনডোর ওয়েটিং রুম, এসি করা, যেটা ওখানে আপনার ডাকবে। ওখানে যাওয়ার পরে আপনার ফার্স্ট কাজ যেটা ওদের ওদের ভলেন্টিয়ারই আপনাদেরকে দেখে নিবে, সেটা হলো আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করা। তো আমি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাই। ওখানে একজন অফিসার ছিল, সে আমার পাসপোর্ট আবার চেক করে, এন্ড অ্যাপয়েন্টমেন্ট ইয়াটা চেক করে, এন্ড আমাকে কিছু কোয়েশ্চেন আস্ক করে, যেমন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, কোন প্রোগ্রামে যাচ্ছি, এইটুকু এইটুকু আস্ক করে উনি আমার ডকুমেন্টস সব ভেরিফাই করে পার করে দেয়। এরপরে আমার হলো বসে থাকতে হয় কিছুক্ষণ, দেন লাইন আগাতে আগাতে ভলেন্টিয়াররা আবার ডাক দেয়। এরপর যাই ফিঙ্গারপ্রিন্টস দিতে। তো ফিঙ্গারপ্রিন্টস এর ওখানেও একজন ছিল অফিসার, সো খুব গ্রেসিয়ালি আমাকে হলো গ্রিট করে, দেন বলে যে ফিঙ্গারস গুলো রাখতে। সো আপনারা যেভাবে ইনস্ট্রাক্ট করে ফিঙ্গার গুলো রেখে বায়োমেট্রিক দিয়ে দিলেন। বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার লং একটা ওয়েট আছে। এরপর বাকি যারা ইন্টারভিউ দিবে আপনার সাথে, তাদের সাথে বসবেন। এন্ড যখন প্রায় আপনি শেষ কাতারে চলে যাবেন, আপনাকে র্যান্ডমলি, সো এখানে আরেকটা কনফিউশন থেকে আমারও ছিল, ভাইয়াদের কাজ করছিলাম, ভাইয়ারা বুঝাই দিয়েছিল যে আপনার যে ইন্টারভিউ ইয়াটা, মানে কোন বুথে আপনার ইন্টারভিউ করতেছে, সেটা কিন্তু আপনি জানবেন না, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত জানবেন না। আপনার যে ভলেন্টিয়ার আছে তারা আপনাকে গাইড করবে যে হ্যাঁ ভাই আপনার এখন টাইম চলে আসছে, আপনি এত নাম্বারটায় যান। তো এটা পুরাই একটা লাকের খেলা, কে পড়বে আপনার কপালে বেসিক্যালি। তো আমি যখন লাস্টে যাই, আমাকে বলে অমুক নাম্বার কাউন্টারে যেতে। তো আমি আল্লাহর নাম নিয়ে যাই। এন্ড এখানে আরেকটা জিনিস, যে অনেকে নার্ভাসনেস কাজ করে, তো আমি একটু কালকে ঘাটাঘাটি করছি যে কেমন এটা কমানো যায়। আমার এই ইয়াটা খুব মানে বেশি আছে, আমি যখন ডিবেটও করতাম তখন আমার ঝামেলা হতো যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমে গিয়ে মেস আপ করে ফেলে। তো আমি ব্রিদিং প্র্যাকটিস করি পুরো টাইমটা, যেহেতু বসেই ছিলাম বেঞ্চে, আমি ব্রিদিং প্র্যাকটিস করতে থাকি, যে 6 সেকেন্ড ধরে ইনহেল করবো, 4 সেকেন্ড ধরে রাখবো, আবার আস্তে করে ছেড়ে দিব। তো আপনার হার্টবিটটা দেখবেন সবারই মানে বেড়ে যায়, তো হার্টবিটটা একটু কন্ট্রোলে আসবে, এটা ছোট চেষ্টা। দেন আমি যাই। যাওয়ার পরে হলো ওখানে একজন হোয়াইট লেডি ছিল, চুলটা একটু লালচে হিউয়ের, তো উনি আর কি সুন্দর আমাকে গ্রিট করলো। আর না, আমার সামনে যারা ছিল তাদের সাথে উনি বাংলাতেই কথা বলছিল। আমি যাওয়ার পর আমি ওনাকে ইংলিশে গ্রিট করার পর আমার সাথে ইংলিশে স্টার্ট করলো কথা বলা। তো আমি কোয়েশ্চেন গুলো একটা একটা করে বলতেছি। উনি ফার্স্টে আমার ডকুমেন্টস চাইলো, ডকুমেন্টস দিলাম। দেন আমাকে বলে যে টেক্সাস টেক ইউনিভার্সিটি কেন চুজ করছি। তারপর আমি বললাম আস্তে আস্তে যে অফিসার, ফার্স্ট অফ অল টেক্সাস টেক ইউনিভার্সিটির যে কারিকুলামটা, এটা অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে একটু আলাদা, কারণ এখানে আমি ফোকাস করতে পারবো মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্সে ব্যাচেলার্সে থাকা অবস্থায়, যেটা বেশ রেয়ার। সো এটা একটা রিজন। দ্য সেকেন্ড রিজন বিং যে আমি হলো অনেকগুলো স্কলারশিপ পাইছি এখানে, দ্যাট লিভস মাই টিউশন ডেফিসিট প্রিটি লো, মানে না গোনার মতো এটা টিউশন ডেফিসিট থাকে আমার। এখন ওনারা আমাকে যেটা আস্ক করে, যে আমার অনেকগুলো কমপ্লিকেশন ছিল, তো এখানে একটা, যে আমি লাস্টে যে কোন কাউন্টার ফাঁকা থাকলে কি নিচ থেকে যাওয়া যায়, প্লিজ করেন না। যাওয়া হয়তো যায় না, আমি দেখছি একজনকে, আমি এটা করতে দেখছি, বাট মানে ভালো ইমপ্রেশন ফেলে না। আপনার তো বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, তাই না? আমি মানে টেরই পাই নাই কিছু, জাস্ট ফ্লো এর সাথে গেছি, হয়ে গেছে। মানে আমার বিরক্ত হয়ে গেছি কোথাও ওয়েট করতে করতে, এরকম হবেই না, খুবই এফিসিয়েন্ট ওরা। সো আপনি বসে থাকবেন, ভলেন্টিয়ারও তো দে আর ডুইং এ প্রিটি গুড জব, সো আপনাকে ডেকে নিবে। আচ্ছা, সো ব্যাক টু ইট। তো আমি স্কলারশিপ গুলো এক্সপ্লেন করতে গিয়ে এক জায়গায় থেমে যাই, কারণ ওনারা আমাকে মানে উনি আমাকে আস্ক করে যে আচ্ছা তোমার যে ডিপার্টমেন্টাল স্কলারশিপের কথা বলতেছো, এটা কিন্তু তোমার I-20 তে নাই। এন্ড I-20 তে কিন্তু সবগুলা আপনার স্কলারশিপ লেখা থাকে। আর আমার সাথে বাকি যারা টেক্সাস থেকে চান্স পাইছে, তারা কিন্তু তাদের I-20 আপডেট করে নিছে, এন্ড আমি এই সুযোগটা পাই নাই বা টাইমটা পাই নাই। তো আমি হলো ওইটা যেহেতু পারি নাই, আমি ওইটার ইমেইলটা প্রিন্ট করে আনছিলাম, তো ওটা আমি খুঁজতে থাকি। আব্বু আমাকে অনেকগুলা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দিয়ে দিয়েছিল, যেগুলো কোনোটা চেক করে নাই। বাট এই ডকুমেন্টস গুলার ভিড়ে অ্যাকচুয়ালি আমার যে ইমেইলটা ছিল খুব ইম্পর্টেন্ট, যে আমার ডিপার্টমেন্টাল স্কলারশিপ, ওটা আমি একটু হারাই ফেলি। তো আমার ওটা খুঁজতে প্রায় 10-15 সেকেন্ডের মতো চলে যায়, হুইচ ইজ নট রিকমেন্ডেড। আপনি একটু দেখবেন কই কি রাখছেন। তো এই টাইমটা আমি যেটা ইউটিলাইজ করি, আমার হোয়াইট টেক্সাস টেক ইউনিভার্সিটি বাকিটুক যে আনসার ছিল, ওইটুকু আমি এখানে সুন্দর করে ঢুকাই দেই। হ্যাঁ অফিসার, আমি দেখতেছি, এন্ড অলসো আই চুজ টেক্সাস টেক ইউনিভার্সিটি, এক্সপ্লেইন করতে করতে আল্লাহর রহমতে ওটা পেয়ে যাই। তারপর ওটা দিলাম।
ওটা দেখলো কিছুক্ষণ ধরে, দেন কিছু একটা টাইপ করলো, দেন আমাকে আস্ক করলো যে আচ্ছা ঠিক আছে, তো তুমি হলো ইয়াতে তোমার ব্যাচেলার্স করতেছে কম্পিউটার সায়েন্স, সো ওয়াই কম্পিউটার সায়েন্স। দেন আমি এক্সপ্লেন করলাম যে ছোটবেলা থেকে আমার ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এগুলোর প্রতি একটা ন্যাক আছে, এন্ড আমি আমার লং টার্ম গোল হলো বাংলাদেশে এসে এফিশিয়েন্ট এআই সিস্টেমস বানানো, যেগুলো হেলথ কেয়ার, এডুকেশন এগুলো সিস্টেমে হেল্প করবে। সো আমি শুরুই করছি এটা দিয়ে যে আই ওয়ান্ট টু এস্টাবলিশ মাইসেলফ ইন দি গ্রোয়িং মেশিন লার্নিং সেক্টর ইন বাংলাদেশ। সো আমি যে অ্যাকচুয়ালি জেনুইনলি বাংলাদেশে ব্যাক করতে ইন্টারেস্টেড, আমার যে হোম টাইজ আছে এটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেল প্রথমে। এন্ড প্রত্যেকটা আনসারে আমি এটা যতটুকু পারি আর কি আলহামদুলিল্লাহ ইনস্টিল করার ট্রাই করছি। এন্ড এরপরে ওরা হলো আমাকে আস্ক করলো যে আচ্ছা যে তোমার হলো স্পন্সর কারা। তো আমি স্পন্সরের কথা বলি যে আমার বাবা হলো একটা বাংলাদেশের টপ পাবলিক ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছেন, এন্ড আমার মা কারেন্টলি আনএমপ্লয়েড, আমার একটা ভাই হয়েছে তার দেখাশোনা করছে, এন্ড আমার প্যারেন্টস বোথ যখন মালয়েশিয়াতে ছিল তখন থেকে তারা আমার এডুকেশনের জন্য সেভিং করতেছে, করতে করতে তারা লিকুইড অ্যাসেট এতটুকু রাখছে, এন্ড এই লিকুইড অ্যাসেট থেকেই তারা হলো আমার এডুকেশন যতটুকু ডেফিসিট আছে টিউশন এটাও দিবে, লিভিং এক্সপেন্সেসও দিবে। তো তখন আমাকে আবার আস্ক করে যে তোমার মা কারেন্টলি কি করে। তো আমার যে ডকুমেন্টস আছে আমি ওটা অনুযায়ী আনসার দিচ্ছি যে আমার আম্মু মানে তোমার আম্মুর আর্নিং কত এখন। আমি বলছি যে আমার মা তো কারেন্টলি কাজ করতেছে না, বাট তার ট্যাক্স ডকুমেন্ট অনুযায়ী তার যে ইনকাম সোর্স আছে সেখান থেকে সে এতটুকু আর্ন করে। বলছে দ্যাটস ফাইন, বাট কোনো ডকুমেন্ট তারা চেক করে নাই ফাইন্যান্সিয়াল, এন্ড ইউজুয়ালি করেও না আনলেস দেয়ার ইজ এন ইস্যু। তো এরপর আমাকে আস্ক করে যে আচ্ছা তোমার স্টে অন ক্যাম্পাস স্টে করবা নাকি অফ ক্যাম্পাস। এন্ড আমার ইন্টারভিউ কিন্তু এতক্ষণ শেষ হয়ে যাওয়ার কথা, লেন্দি কেন করতেছে আমি বুঝতেছিলাম না, বাট স্টিল আমি আনসার করে যাই। পরে গিয়ে বুঝলাম কেন লেন্দি করতেছিল। আমি বললাম যে অফিসার আমি হলো অন ক্যাম্পাস স্টে করব, আমি একটা হল বুক করছি, হলটা আমি হলো এত টাকা অলরেডি ডিপোজিট করছি। সো এইটা দেখানোর মাধ্যমেই দেখালাম যে না আমি অন ক্যাম্পাস স্টে করবো, আমার অন্য কোনো ধান্দাবাজি নেই। তো এন্ড আমি অলরেডি টাকাটা পে করে ফেলছি, তো আমার এই ইউনিভার্সিটির সাথে একটা টাই আছে। আচ্ছা দেন আমাকে এগেন আস্ক করলো যে আচ্ছা ডু ইউ প্ল্যান টু পারসিউ এনি অন ক্যাম্পাস জবস। এখন আমার যেহেতু বাবা মা যে টাকাটা দিচ্ছে আলহামদুলিল্লাহ, যে ফান্ডটা আছে আমার টিউশন এন্ড লিভিং কভার হয়ে যাইতেছে, তাহলে আমার তো দরকার নাই, যদি অপরচুনিটি আসে হয়তো আমি করব, বাট আমার কি দরকার আছে? দরকার তো নাই। তো সেটা আমি অফিসারকে বললাম যে না অফিসার, আমার যে ফান্ড আছে আমার অন ক্যাম্পাস জব করার দরকার হবে না। সো এটা বলার পরে আমাকে আস্ক করে দেখো মাহাদি, ইয়া আই মিন দেখো যে তোমার কিন্তু একটা ইয়া আছে, তোমার হলো একটা ইয়া করা আছে, আপনার হলো ইমিগ্রেশন ফাইল করা আছে, হ্যাঁ ইমিগ্রেশন পিটিশন ফাইল করা আছে, এটা কিভাবে এক্সপ্লেন করতেছো তুমি? তো তখন আর কি তার মানে মুখটা একটু সিরিয়াস হয়ে যায়। এতক্ষণে মানে যে কনফিডেন্সটা আমার ভিতরে আসছিল বা সেও যেভাবে স্মাইল করতেছিল আমি ভাবতেছিলাম দিয়েই দিবে, এন্ড হয়তো মানে কংগ্রাচুলেশনস ইয়াটা লিফলেটটা দিয়ে দিত, বাট দেন সাডেনলি তার স্ক্রিনে কিছু একটা আসে, মুখটা পুরো অন্ধকার হয়ে যায়। দেন আমাকে হঠাৎ সিরিয়াস হয়ে আস্ক করতেছে তুমি পিটিশন করছো? বলছে না অফিসার আমি করি না, আমার বাবা একটা পিটিশন করছে, মাই ফ্যামিলি হ্যাজ ফাইলড এ পিটিশন ফর মি, যে আমাকে ডিপেন্ডেন্ট হিসেবে রেখে আমার বাবা এই ভিডিও ফাইল করছে, যেটা আমি শুরুতে বলছিলাম। এন্ড এরপর আমি যেটা বললাম যে দেখেন আমার বাবা এটা ফাইল করছে, বাট আমার কারেন্ট গোলস যেটা জেনুইনলি আমি দেশে ব্যাক করবো, এন্ড এটা আমি বাবার সাথে কথা বলছি, হি ইজ কমপ্লিটলি ওকে উইথ ইট। সো ওরা যেহেতু বাংলাদেশে এতদিন ধরে আছে, দে নো যে একটা স্টুডেন্টের অবস্থা কিরকম থাকে, বাবা মার পারমিশন ছাড়া এই যে কিন্তু ওরকম কিছু একটা করা যায় না। সো আমি বাবার কাছ থেকে পারমিশন নিছি, দ্যাট মিনস যে হ্যাঁ হয়তো আমি জেনুইনলি এটা ব্যাক করবো দেশে। সো ওইটার সাথে আমার এটা রিলেটেড না। এরপর সে আবার কিছুক্ষণ ধরে কিছু একটা টাইপ করে, এন্ড দেন আমাকে লাস্ট জিজ্ঞেস করে যে তোমার কি কোনো ট্রাভেল এক্সপেন্সেস আছে, সরি ট্রাভেল এক্সপেরিয়েন্স আছে। এখন আমি যদি ডিএস 160 অনুযায়ী আনসার করতে যেতাম যেটা সবার করা উচিত, তখন আমি বলতাম যে না আমার কোনো ট্রাভেল এক্সপেরিয়েন্স নাই, কারণ ডিএস 160 তে চায় আপনার লাস্ট 5 ইয়ার্স এর। বাট কথা হলো আমি অসংখ্যবার দেশের বাইরে গেছি, অসংখ্যবার দেশের বাইরে গেছি, বাট সেটা 5 বছর আগে, মানে 2009 থেকে 2018-র মধ্যে আমার বাবা মা যখন রিসার্চার ছিল মালয়েশিয়াতে তখন। তো এখন ওটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি যে অফিসার in the last 5 years no, but my parents but I have traveled multiple times to Malaysia from year 2009 2018। তো এটা বলার পর বলছে আচ্ছা গ্রেট। এরপর আর একটু ঘাটাঘাটি করে ভিসাটা দিয়ে দিল আলহামদুলিল্লাহ। তো এই পুরো ডিসকাশনটা আপনার প্রায় 5 মিনিটের মতো চলে, এন্ড আমি ওখানে যতক্ষণ ছিলাম কাউকে দেখে নাই এতক্ষণ ধরে গ্রিল করতে। আমি যত ভিসা ইন্টারভিউ এক্সপেরিয়েন্স করছি যে ভাইয়াদের গ্রুপে বা ফেসবুক ইয়াগুলাতে, আমি কারো এত লম্বা দেখি নাই মানে F1 ভিসার জন্য। এন্ড এটা মোস্ট প্রবাবলি করছে যেহেতু আমার একটা পিটিশন করা ছিল, সেই পিটিশনের কারণে যে আমাকে অ্যাকচুয়ালি দিবে নাকি দিবে না অনেকক্ষণ ধরে এটা যাচাই বাছাই করছে যে জেনুইন স্টুডেন্ট নাকি।
তো এটা কিন্তু অনেকটা হয়ে যায়, মানে আপনার কি বলবো, 50-50 সিচুয়েশন হয়ে যায়। দেন ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ যে না, আপনি অ্যাকচুয়ালি জেনুইন স্টুডেন্ট। আপনার একটা মানে হাইকোর্টে কেস করার মতো করা লাগবে, যে আপনার কেসটা নিজের মতো প্রেজেন্ট করা লাগবে। আচ্ছা, একজন আস্ক করছে যে আমার এসিটি স্কোর কত ছিল। ভাই আমার এসিটি স্কোর শুরুতে যে এসএসসির পর যেটা দিয়েছিলাম তখন 1400 এর নিচে ছিল। আর এরপর আমি আরেকবার দিন, তখন 1420 আসে। সো 1420 দিয়ে বেসিক্যালি স্কলারশিপ গুলো আসে। আমার এসএসসি জিপিএ 5 ছিল, আমার এইচএসসি তো এখনো দেই নাই, সো ওটা আর কি ওখানে নাই। মাহাদি ভাই, আমাকে শোনা জি যাচ্ছে? জি জি ভাইয়া। পুষান এখন নিয়েন না, আপনি কন্টিনিউ করেন। পুষান হচ্ছে ও পরে আচ্ছা আমরা আচ্ছা, কভার করবো, সমস্যা নেই। শিওর শিওর। ওকে, ওকে। দেন ওকে। এখন আমি আসি, তাহলে তো ভিসা হয়ে গেল, বাট এখন প্রিপারেশনটা কিভাবে নিছিলাম ভিসার। সো এখানে দুইটা স্টেজে আমি নেই। ফার্স্টটা হলো যে এই যে, যেহেতু আমি কোনো রিস্ক নিতে চাই না এই লাস্ট মোমেন্টে এসে। আচ্ছা, সত্যিটাই বলি, আমি রিস্ক নিতে চাইছিলাম যে এত কিছু হয়ে গেছে, এখন শেষে এসে কোনো টাকা খরচ করতে চাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ ডিসিশনটা নিয়ে নেই, যে বাবা আমাকে বললো যে দেখো, এই ভিসার পিটিশন করতেই তোমার 50,000 টাকার মতো নিয়ারলি চলে গেছে। তাহলে এখন যদি তুমি আরো ভাইয়াদের যেটা খরচ আছে আর কি, এরকম খরচ করে ভাইয়াদের সাথে বা অন্য কারোর সাথে হলো 101 সেশনে না যাও, তাহলে এই টাকাটার জন্য এই মানে পুরো 50,000 বা 40,000 লস হয়ে গেল। সো ওই থিঙ্কিং থেকে আমি অ্যাকচুয়ালি জয়েন হই। কারণ আমার আসলে একটু ওভার কনফিডেন্স ছিল যে আমার যেহেতু মেজরটা ঠিক আছে, ভ্যালিড, আমার ইউনিভার্সিটি ঠিক আছে, আমি নিজে ভ্যালিড, আমার কেন ভিসা হবে না। বাট অনেক ব্যাপার আসলে এখানে ব্যাকগ্রাউন্ডে কাজ করে, যেটা ভাইয়াদের সাথে এই সেশন গুলোতে না থাকলে বুঝতে পারতাম না। একটা একটা করে ভাইয়ারা ওগুলো কভার করে, 7টার মতো সেশন আমার নেয়। তো 7টা সেশনে ভাইয়ারা এগুলো সব এক্সপ্লেইন করে যে আমার কোন জায়গাগুলোতে একটু অ্যাড করা লাগবে, কোন জায়গাগুলো আমার হলো মানে সরানো লাগবে। যেমন আমার স্কলারশিপ ডিটেলস গুলো আমার এক জায়গায় ছিল, ওগুলা বললো যে ওখানে না দিয়ে আরেক জায়গায় দিতে। তারপর আমার হলো, আমি যেগুলো নিয়ে খুব টেন্স ছিলাম, যে ডিপার্টমেন্টাল স্কলারশিপ, এটা আমার I-20 তে নাই, এখন I-20 আপডেট করবো না, কিন্তু ভাইয়ারা বললো কোনো দরকার নেই আপাতত করা। তারপর আমার EB2 ভিসার কেসটা আমি কিভাবে করবো সেটা ভাইয়ারা সাজেস্ট করে, এই জন্য এত সুন্দর করে আনসার দিয়ে আসতে পারি। এইগুলা ভাইয়ারা অনেক হেল্প করে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। অ্যান্ড গ্রুপে ফ্রিতে যে রিসোর্স গুলা ভাইয়ারা দেয়, মানে আপনারা সবাই যেটা দেখতে পারেন, ওগুলাও একটু কষ্ট করে ঘাটবেন, যে আগের এক্সপিরিয়েন্স গুলা কি, কারেন্টলি ট্রেন্ডটা কি। তো এগুলা দেখি। এন্ড সেকেন্ড যেটা, এই প্রিপারেশনটা আমি শুধু গতকালকের দিন একদিনে এই প্রিপারেশনটা নিছি, সেটা হলো মেন্টাল স্ট্রেংথ বিল্ড আপ করা। কারণ আমার রাতে ঘুম হচ্ছিল না, লিটারালি রাতে ঘুম নাই। আমি সারাদিন এই যে, যেহেতু আব্বু আম্মার সাথে এগুলো কথা হচ্ছে যে ভিসা না হলে তাহলে পরের প্ল্যান কি, আমার এইচএসসি প্রিপারেশন অত ভালো ছিল না। লাইক আলহামদুলিল্লাহ এইচএসসি প্রিপারেশন ভালো, বাট বাংলাদেশে অ্যাডমিশন ট্যাকেল করার কোনো ছিল না। তো এই আপনার হলো মানে কিভাবে করবো। সো আমি জাস্ট শর্টে শেষ করে দিচ্ছি যে আপনারা মেন্টাল প্রিপারেশন নিতে যেটা করতে পারেন, ওই যে ডিপ ব্রিথিং একটু প্র্যাকটিস করবেন যখন বেঞ্চে বসে আছেন, এটা একটা। আর হলো আপনাদের যাদের ইংলিশে একটু প্রবলেম আছে আর কি, তারা হলো এই যে মানে লিঙ্কার ওয়ার্ড ইউজ না করে বা না মানে ফিলিং ইউজ না করে, আপনার হলো যেটা লাস্ট সিলেবল ছিল ওটাকে একটু এক্সটেন্ড করবেন। যেমন হলো এখানে অনেক এগুলা দিয়ে আর কি ফিল করে, সেগুলো না করে আমিও নিজে যেটা করি, যে ধরেন লাস্ট যে ছিল কনজাংশন ছিল, ওটা একটু এক্সটেন্ড করেন। লাইক this officer I am planning to stay in Bangladesh and তারপর হলো একটু পজ দিলেন, বাট এন্ড আই এম প্ল্যানিং টু এইটা না করে পজ দিবেন, আর লাস্টে যেটা বলছেন ওটা নেটিভ স্পিকারদের মতো একটু এক্সটেন্ড করবেন, তাহলে ইনশাল্লাহ হবে। এন্ড অলসো দেশে যে ফেরত আসবেন এগুলো একটু সুন্দর করে বুঝাই দিবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এন্ড ভয় পাওয়ার কিছু নেই। ওখানে আমি যেটা দেখলাম যে ভলেন্টিয়ার যারা আছে, ভিসা অফিসার যারা আছে, অত্যন্ত ভালো বিহেভিয়ার তাদের। এন্ড ভিতরে সব ফেসিলিটিসই আছে। সো চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ লেগে থাকে, হয়ে যাবে। এন্ড ভাইয়ারা তো আছে help করতে। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি, রাইট? জি জি। তো এখানে মেহেদি ইব্রাহিম ভাইয়ের এক্সপ্লেনেশনটা ছিল অনেক সুন্দর। উনি অনেক সুন্দর করে গুছিয়ে বলছেন। তো আমাদের অনেক টাইম আরেকজন নিয়ে নিছি, সরি। না, না, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে আরেকজন ভাই ওইদিন এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল লাস্ট, ওটা হচ্ছে ইফতেখার ভাই। উনি হচ্ছে অলমোস্ট ফুল ফান্ডেড ছিল, তো ওনার এক্সপ্লেনেশনটা ছিল অনেক ডিটেলস। তো আসলে সবাই কিন্তু ডিটেলস আসলে বলতে পারে না, অনেকে ভুলে যায়, অনেকে হচ্ছে যে অনেক শর্টকাট বলে, মানে বলে শেষ করতে পারলেই ওকে ফাইন। বাট এই এক্সপ্লেনেশনগুলো আসলে যে লাইক মেহেদি ভাই যেটা দিল, প্লাস এই কি বলে ইফতেখার ভাই যেটা দিল, এরকম এক্সপ্লেনেশন কিন্তু আদৌ মানে সত্যি কথা বলতে এটা আপনাদের জন্য আসলে বেস্ট। মানে পরবর্তীতে যারা শুনবে, নিজের সময় খরচ করে, নিজের টাইম ম্যানেজ করে যারা এক্সপিরিয়েন্সটা শুনতে আসবে, নর্মালি মানুষজন যেটা করে হচ্ছে সিম্পলি, আচ্ছা আমি অ্যাম্বাসিতে গেছিলাম, এই ছিল, এই প্রশ্ন করছে, ওকে ফাইন আমি ইন্টারভিউ দিছি চলে আসছি, দ্যাটস ইট। বাট এটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কি, আপনি কিভাবে ম্যানেজ করছেন, হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিচ্ছে, আপনি কিভাবে ভিসা পেলেন, আপনার মাঝখানে কীরকম ছিল এক্সট্রা
মানে অ্যাক্টিভিটিস বা আপনার কি এরকম ট্রিক্স ছিল যে কারণে আপনার ভিসাটা আপনাকে ভিসা দিল। তো এই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা যখন উঠে আসে না এক্সপিরিয়েন্সের মাঝখানে, তখন আলটিমেটলি যারা অডিয়েন্স বা ভিউয়ার্স যারা আছেন তারা আসলে ব্যাপারটা থেকে অনেকটা উপকৃত হন। অ্যাকচুয়ালি যেটার জন্য যে এক্সপেকটেশন নিয়ে তারা আসলে ভিসা এক্সপিরিয়েন্সটা শুনতে আসে, সে এক্সপেকটেশনটা তখন ফিল হয়। তো আবারও থ্যাংক ইউ মেহেদী ইব্রাহিম ভাইকে এত সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য টোটাল বিষয়টা। সো অল দ্য বেস্ট আপনার জন্য। অনেক এগিয়ে যান ইনশাল্লাহ, ইউএসএ মাটিতে হয়তো বা একদিন দেখা হবে। থ্যাংক ইউ ভাই, এই তো। আর ইনশাল্লাহ। হচ্ছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে অ্যাজ এ বাঙালি হিসেবে আমরা যেটা করি, ইউএসএ যাওয়ার পরে হয়তো ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলি, নয়তো বা ভালো একটা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সেখান থেকে ইএসএল ট্রান্সফার হয়ে যায়, যে হচ্ছে যে আমরা ওয়ার্ড জবে চলে যাই, আলটিমেটলি মানে আমাদের নেশনটাকে আসলে নষ্ট করে ফেলি, মানে আমাদের যে একটা ভাবমূর্তি এটা নষ্ট করে ফেলি। তো আমরা চেষ্টা করলাম যে আসলে আমরা, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। আমাদের কথার উপর তো আসলে কেউ নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে না, বাট আমরা আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্মটার মাঝেই আসলে কিছু অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করি সবাইকে, যে আসলে ভাই কাইন্ডলি আপনার দ্বারা আমি আপনাকে বলবো, আপনি আরো 5 জনকে বলবেন, আরো 5 জন আরো 10 জনকে বলবে। তো এইভাবে যদি একটা চেঞ্জ নিয়ে আসা যায়, যে আপনারা কষ্ট হোক, একটু সময় বেশি যাক, বাট একটা ভালো ইউনিভার্সিটিতে যান, একটা ভালো স্কলারশিপ নিয়ে যান, এবং কষ্ট করে 4 বছর বা 2 বছর মাস্টার্স ব্যাচেলর যেটাই হোক সেটা কমপ্লিট করেন। কমপ্লিট করার পরে কিন্তু আপনার জন্য কিন্তু ভাই ইউএসএতে অনেক ভালো ফিউচার ওয়েট করতেছে। সো যাওয়ার পরে অল্প কিছু টাকার জন্য পড়াশোনা বাদ দিয়ে বাজে কোনো ইউনিভার্সিটি ট্রান্সফার নিয়ে কাজ শুরু করলাম, 5 বছরের ভিসা কাজ করলাম, একসময় দেখা গেল ভিসা জটিলতার জন্য বাংলাদেশে ব্যাক করতে হয়, অথবা সারা জীবন ইউএসএতে ইলিগালভাবে থাকতে হয়। কি দরকার? সো এই ব্যাপারগুলা এখন থেকে যদি সবাই মিলে কারেকশন করি, ইন ফিউচার হচ্ছে যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা আরো অনেক দূর আগায় নিয়ে যাওয়ার জন্য আসলে আমাদের এই ইনিশিয়েটিভগুলোই যথেষ্ট। সো এই জিনিসটা সবাই নজর রাখবেন। মেহেদি ভাইকেও সেটাই বলবো, উনি যেহেতু অনেক প্যাশনেট, ওনার প্রতি আসলে কোনো ডাউট নাই, উনি সব কিছু কমপ্লিট করবেন। আর উনি যেহেতু প্রায় অলমোস্ট ফুল টিউশন এবার পেয়েছেন। সো এই আর কি বিষয়। আর মেহেদি ভাইয়ের প্রতি আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা যেটা আমরা সবাইকে করে থাকি, যদিও আপনি ব্যাচেলরে যাচ্ছেন, তো হয়তো বা একসময় কমপ্লিট করবেন, ব্যাচেলরের পরে মাস্টার্স করবেন, পিএইচডি করবেন, এবং ইন ফিউচারে হয়তো বা বাঙালি কমিউনিটিকে হেল্প করার মতো আপনি কোনো স্টেজে থাকতে পারেন যদি আল্লাহ চায়। তো ডেফিনেটলি তখন বাঙালি নেশনকে হচ্ছে যে অগ্রাধিকার দেওয়া ট্রাই করবেন, যেখানেই থাকেন না কেন। এই আর কি। অবশ্যই ভাই, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, অল দ্য বেস্ট। তো আমাদের মেহেদি ভাইয়ের এক্সপিরিয়েন্সটা এখানেই শেষ করছি আমরা। তো এরপরে হচ্ছে যে একটা কি দুইটা মক আমরা কন্টিনিউ করব, দেন হচ্ছে যে পরবর্তীতে আমাদের নিতুল আপু আছেন। আমরা অলরেডি অনেক লেট করে ফেলছি, সো আপু সরি এই জন্য। তো নেক্সট হচ্ছে আপনার সেশনটাতে আমরা আসতেছি, এক্সপিরিয়েন্স সেশনটা। তো দুইটা মকের পরে আমরা কামব্যাক করতেছি। তো এখন হচ্ছে যে স্বামীর, তুমি হচ্ছে মকটা কন্টিনিউ করো, সাইব ভাই একটা নিবে, দেন হচ্ছে আমি একটা নিব, দেন সাইব ভাই আবার কন্টিনিউ করবে এক্সপিরিয়েন্স সেশনটা। ওকে, অল দ্য বেস্ট।